বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, বেসিক ইলেকট্রিসিটি বইয়ের আজকে আমি দ্বিতীয় অধ্যায়টা নেব। এখন প্রথম অধ্যায় থেকে যদি তোমরা কিছু না বুঝো বা না বুঝে থাকো, তাহলে তোমরা ওটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা যে ম্যাডাম আমরা এটা বুঝি নাই, আমাদেরকে এটা আবার বুঝাই দেন। প্রথম অধ্যায় থেকে আজকে আমি পড়াবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় পড়াবো। দ্বিতীয় অধ্যায়ে আছে কি কন্ডাক্টর আর এবং ইনসুলেটর। এবং ইনসুলেটর, কন্ডাক্টর এবং ইনসুলেটর। তো কন্ডাক্টর কি, প্রথমে আমরা বলবো যে কন্ডাক্টরটা কি। কন্ডাক্টর হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় সেগুলো হচ্ছে কন্ডাক্টর। ঠিক আছে, তার কারণ সকল পদার্থের মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। সেক্ষেত্রে আমরা পদার্থগুলোকে মনে করুন তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কন্ডাক্টর, ইনসুলেটর আর হচ্ছে সেমি কন্ডাক্টর। ঠিক আছে, অর্থাৎ এই কন্ডাক্টর হচ্ছে কি যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ কি চলাচল করতে পারে তাকে কন্ডাক্টর বলে। কন্ডাক্টর হচ্ছে কি যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে, ঠিক আছে, তাকে কন্ডাক্টর বলে। ঠিক আছে, আচ্ছা এগুলো কি কি, যেমন ধরো যেমন হচ্ছে সোনা, রূপা, তারপরে হচ্ছে তামা, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি কন্ডাক্টর পদার্থ। ঠিক আছে, এই সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে, অর্থাৎ কোনো প্রকার বাধার সম্মুখীন হয় না। আচ্ছা, এখন দেখো ইনসুলেটর। ইনসুলেটর কি? ইনসুলেটর হচ্ছে ইনসুলেটর হচ্ছে কি যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ একেবারেই চলাচল করতে পারে না সেগুলোই হচ্ছে ইনসুলেটর। অর্থাৎ বিদ্যুৎ যেতেও পারে না, আসতেও পারে না, এই সকল পদার্থ হচ্ছে ইনসুলেটর। তো সংজ্ঞাটা তোমরা এভাবে দিবা যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ একেবারেই চলাচল করতে পারে না, একেবারেই চলাচল করতে পারে না
অথবা দিতে পারো যে বিদ্যুৎ যেতেও পারে না এবং আসতেও পারে না, সেগুলো চলাচল করতে পারে না, তাকে ইনসুলেটর বলে। ইনসুলেটর বলে। তো এগুলো কি? এগুলো যেমন হচ্ছে কি রাবার, তারপরে হচ্ছে কাঁচ, শুকনো কাগজ, তারপরে শুকনো বাঁশ, শুকনো কাঠ ইত্যাদি, এগুলো ইনসুলেটর পদার্থ। তো প্রথমে কি আছে, আমাদের অধ্যায়টাই হচ্ছে কন্ডাক্টর এবং ইনসুলেটর, ঠিক আছে? তো কন্ডাক্টর হচ্ছে কি, যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে কন্ডাক্টর বলে। আর ইনসুলেটর হচ্ছে কি, যার ভিতর দিয়ে একেবারেই বিদ্যুৎ চলাচল করতে পারে না, সেগুলোই হচ্ছে ইনসুলেটর। তো কন্ডাক্টর পদার্থগুলোর মধ্যে যেমন সোনা, রূপা, তামা ইত্যাদি। আর ইনসুলেটর হচ্ছে রাবার, শুকনো কাঠ, শুকনো কাগজ, এগুলো হচ্ছে ইনসুলেটর। আচ্ছা, এখন দেখো আছে মুক্ত ইলেকট্রন, অর্থাৎ মুক্ত ইলেকট্রন কাকে বলে? তোমরা প্রথম অধ্যায়ে পড়ছো কপার বা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? তো এই ইলেকট্রন বিন্যাসে পড়ছো সর্বশেষ কক্ষপথ নামে একটা আছে। যেমন অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসে কি, যে ভিতরে থাকে নিউক্লিয়াস, তার সঙ্গে থাকে প্রোটন আর হচ্ছে নিউট্রন, ঠিক আছে? প্রোটন আর নিউট্রন। তো বাইরে এগুলো কি, এগুলো হচ্ছে কক্ষপথ, এগুলো হচ্ছে কক্ষপথ। তো অ্যালুমিনিয়ামের কক্ষপথ হচ্ছে তিনটি। অ্যালুমিনিয়ামের কক্ষপথ হচ্ছে তিনটি। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? দুইটি। তারপরে থাকে আটটি, 1 2 3 4 5 6 7 8, এবং শেষ কক্ষপথে থাকে তিনটি। আচ্ছা, ঠিক আছে? তো মুক্ত ইলেকট্রনটা কি? মুক্ত ইলেকট্রন হচ্ছে যে এই সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, এগুলোই হচ্ছে মুক্ত ইলেকট্রন। এগুলো নিউক্লিয়াসের সঙ্গে খুব আলগা বন্ধনে আবদ্ধ থাকে, ঠিক আছে? এগুলো নিউক্লিয়াসের সাথে কি খুব আলগা বন্ধনে আবদ্ধ থাকে, এগুলোই হচ্ছে মুক্ত ইলেকট্রন। আচ্ছা, তোমরা এইভাবে বলতে পারো যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে তাকে মুক্ত ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রনও বলে। অথবা লেখো যে নিউক্লিয়াসের সর্বশেষ কক্ষপথে যে মানে নিউক্লিয়াসের সঙ্গে শেষ কক্ষপথে মানে যে ইলেকট্রনগুলো খুব আলগা বন্ধনে আবদ্ধ থাকে তাকে মুক্ত ইলেকট্রন বলে। আচ্ছা, তোমরা সংজ্ঞাটা এভাবেই দিবা যে মুক্ত ইলেকট্রনের সংজ্ঞাটা এভাবে লিখবা। মুক্ত বা ভ্যালেন্স ইলেকট্রন। আচ্ছা, মুক্ত বা ইলেকট্রন কাকে বলে? যে পরমাণুর যে সকল ইলেকট্রন নিউক্লিয়াসের সঙ্গে খুব অত্যন্ত আলগা
বন্ধনে আবদ্ধ আবদ্ধ থাকে তাকে মুক্ত বা ভ্যালেন্স ইলেকট্রন বলে। ঠিক আছে, মুক্ত বা ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে? যে পরমাণুর যে সকল ইলেকট্রন নিউক্লিয়াসের সঙ্গে অত্যন্ত আলগা বন্ধনে আবদ্ধ থাকে তাকে মুক্ত বা ভ্যালেন্স ইলেকট্রন বলে। তোমরা আরেকভাবে বলতে পারো যে পরমাণুর শেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে তাকে মুক্ত বা ভ্যালেন্স ইলেকট্রন বলে। ওভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো আছে পরিবাহী, ইনসুলেটর এবং অর্ধ পরিবাহী। পরিবাহী পরিবাহী প্রথমে আছে পরিবাহী, তারপরে আছে কি অপরিবাহী। আর হচ্ছে অর্ধ পরিবাহী। ঠিক আছে, আচ্ছা। তো পরিবাহী কি? যে সকল পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর কম। যে সকল পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর কম তা ওই সব পদার্থগুলোকে সাধারণত পরিবাহী বলা হয়। ঠিক আছে, যে সকল পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন, যে সকল পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন 4-এর কম। ঠিক আছে, 4-এর কম তাকে পরিবাহী পদার্থ বলে। তাকে কি বলে? পরিবাহী পদার্থ বলে। এখন দেখো অপরিবাহী পদার্থ কাকে বলে? যে সকল পদার্থের অর্থাৎ ঠিক পরিবাহী পদার্থের উল্টোটা। ঠিক আছে, পরিবাহী পদার্থ কি? যে সকল পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন হবে, এখানে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর কম তাকে পরিবাহী পদার্থ বলে। ঠিক তার উল্টোটা হবে অপরিবাহী, অর্থাৎ যে সকল পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি তাকে অপরিবাহী পদার্থ বলে। পরিবাহী পদার্থ কি? পরিবাহী পদার্থগুলো কোনগুলো? যে সকল পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4-এর কম সেগুলো হচ্ছে পরিবাহী পদার্থ। আর অপরিবাহী কি? যে সকল পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি তাকে অপরিবাহী পদার্থ বলে। তো পরিবাহী পদার্থগুলো কি? এর আগেও বলছি, সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, পারদ ইত্যাদি। আর অপরিবাহী হচ্ছে রাবার, কাঁচ, শুকনো কাগজ, শুকনো কাঠ, শুকনো বাঁশ ইত্যাদি। এগুলো হচ্ছে অপরিবাহী, অর্থাৎ ইনসুলেটর। অপরিবাহীকে আবার ইনসুলেটরও বলে। এখন দেখো অর্ধপরিবাহী।
অর্ধপরিবাহী কি? অর্ধপরিবাহী কি? যেসব পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4, অর্থাৎ 4-এর বেশিও না 4-এর কমও না, সে সকল পদার্থ হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। কি? অর্থাৎ দেখো যেসব পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4, ঠিক আছে, ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 হয়, অর্থাৎ 4-এর বেশিও না 4-এর কমেও না, ঠিক আছে, তাকে অর্ধপরিবাহী বলে। অর্ধপরিবাহী পদার্থ বলে। সেগুলো কি? যেমন জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, তো কি অর্ধপরিবাহীটা কি? অর্ধপরিবাহীর হচ্ছে কি ভ্যালেন্স সংখ্যা 4 হবে, পরিবাহীর কি হবে 4-এর, পরিবাহী পদার্থ যেগুলো অর্থাৎ কন্ডাক্টর যেগুলো সেগুলো কি 4-এর কম হবে, আর অপরিবাহী অর্থাৎ যেগুলো দিয়ে বিদ্যুৎ একেবারেই চলাচল করতে পারে না সেগুলো পদার্থের ইলেকট্রন সংখ্যা কি হবে 4-এর বেশি হবে। আর অর্ধপরিবাহী হচ্ছে কি? অর্ধপরিবাহীর হচ্ছে 4, ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4, ঠিক আছে, এর বেশিও না এর কমও না। তারপরে আছে দেখো বদ্ধ ইলেকট্রন। আচ্ছা, বদ্ধ ইলেকট্রনটা কি? যে দেখা যাচ্ছে যে কোনো পরমাণুর অর্থাৎ এই মুক্ত ইলেকট্রনগুলো বা ভ্যালেন্স ইলেকট্রনগুলো অনেক সময় কি নিউক্লিয়াসের সঙ্গে দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে, ঠিক আছে, দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে বা সহজে কক্ষচ্যুত হয় না বা কখনোই কক্ষচ্যুত হয় না, তাকে কিন্তু বদ্ধ ইলেকট্রন বলতেছে, ঠিক আছে। তো বদ্ধ ইলেকট্রনটা কি? যে কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা কি হয় নিউক্লিয়াসের সঙ্গে খুব দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে, সেগুলো সহজে কক্ষচ্যুত হয় না বা কখনোই কক্ষচ্যুত হয় না, সেগুলো হচ্ছে বদ্ধ ইলেকট্রন। আচ্ছা, এখন দেখো তোমরা 37 পেজে আছে যে পরিবাহীর রোধ যে সকল বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর রোধ হচ্ছে রেজিস্ট্যান্সের আমরা বাংলায় বলতেছি রোধ হচ্ছে কি রেজিস্ট্যান্স, একে বলা হচ্ছে কি রোধ। এই রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। একক হচ্ছে ওহম, ঠিক আছে। তো এই হচ্ছে পরিবাহী রেজিস্ট্যান্স যে সকল বিষয়ের উপর নির্ভরশীল, এখন আমরা সেটা পড়ব। তো এই পরিবাহীর রোধ হচ্ছে নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভরশীল। এক হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এক হচ্ছে কি পরিবাহীর দৈর্ঘ্য, দুই পরিবাহীর প্রস্থচ্ছেদ,
ঠিক আছে। পরিবাহীর উপাদান, আর 4 হচ্ছে তাপমাত্রা, পরিবাহীর তাপমাত্রা। তো পরিবাহীর রোধ হচ্ছে এই কয়টি বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর রোধ কি করে? এই 4টি বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, পরিবাহীর দৈর্ঘ্য, দেখো পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে কি সম্পর্ক? পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধও বৃদ্ধি পাবে, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য যদি বেশি হয় এর রেজিস্ট্যান্সও বৃদ্ধি পাবে। অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায় এবং দৈর্ঘ্য হ্রাস পেলে রোধ হ্রাস পায়। ঠিক আছে। আর পক্ষান্তরে তো কি পরিবাহীর দৈর্ঘ্য কি হচ্ছে? পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে এবং দৈর্ঘ্য কম হলে কি রোধ হ্রাস পাবে। তারপরে আছে কি পরিবাহীর প্রস্থচ্ছেদ। পরিবাহী রোধ এবং প্রস্থচ্ছেদের সম্পর্ক হচ্ছে উল্টানুপাতিক। ঠিক আছে। এবং অর্থাৎ প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে রোধ কমে যায় এবং পক্ষান্তরে প্রস্থচ্ছেদ হ্রাস পেলে রোধ বৃদ্ধি পায়। অর্থাৎ প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে রোধ কমবে, প্রস্থচ্ছেদ কমলে রোধ বাড়বে। পরিবাহীর উপাদানের উপর, অর্থাৎ বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে, সেটা সোনা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, যে কোনো ধরনের উপাদান। তো এক এক ধরনের উপাদানের বিভিন্নতার কারণে কি রোধের মানের ভিন্নতা আসে এবং অর্থাৎ উপাদান ভিন্ন হলে রোধের হ্রাস বৃদ্ধি পরিবর্তন ভিন্ন হয়। তাপমাত্রা, পরিবাহী রোধের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব লক্ষ্য করা যায়। একটি পদার্থ কক্ষ তাপমাত্রায় যে পরিমাণ কারেন্ট বহন করে অধিক তাপমাত্রায় তার চেয়ে কম কারেন্ট বহন করে। ঠিক আছে। তো কি একটা পরিবাহী কি স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় যে পরিমাণ কারেন্ট বহন করে এবং এই তাপমাত্রা বৃদ্ধি পেলে সেই পরিমাণ কারেন্ট বহন করে না, অর্থাৎ তাপমাত্রা তখন তাপমাত্রা হ্রাস বৃদ্ধির সাথে সাথে রোধও উঠানামা করে। উপরোক্ত বিষয়গুলো ছাড়াও রোধ ঘনত্ব, বিশুদ্ধতা এবং কাঠিন্যর উপর নির্ভরশীল। অর্থাৎ দেখো যে রোধ কি করে, যে পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, দৈর্ঘ্য কমলে রোধও কমে। প্রস্থচ্ছেদের সঙ্গে রোধের পরিবাহীর সম্পর্ক, প্রস্থচ্ছেদের সঙ্গে পরিবাহীর সাথে প্রস্থচ্ছেদের সম্পর্ক হচ্ছে উল্টানোপাতিক। অর্থাৎ প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে দৈর্ঘ্য কমে, রোধ কমে, আর প্রস্থচ্ছেদ কমলে রোধ বাড়ে। তারপরে হচ্ছে কি পরিবাহীর উপাদান, অর্থাৎ বিভিন্ন ধরনের উপাদান আছে পরিবাহীর, এই উপাদানের উপরও রোধ হ্রাস বৃদ্ধি ঘটে। তারপরে তাপমাত্রা, তো স্বাভাবিক তাপমাত্রায় কোনো পরমাণু স্বাভাবিক তাপমাত্রায় যে কারেন্ট বহন করে, যে এই তাপমাত্রা বৃদ্ধি পেলে সে পরিমাণ কারেন্ট বহন করে না, এক্ষেত্রেও কিন্তু রোধ কি হ্রাস বৃদ্ধি ঘটে। আচ্ছা, এখন দেখো এই রোধের সূত্র আছে, আজকে সূত্র পর্যন্ত পড়াবো। রোধের সূত্র, আমরা এখন পড়ব রোধের সূত্র। রোধের সূত্র বের করতে যায়, আমরা যদি ধরি, যদি একটি পরিবাহীর রোধ আর দৈর্ঘ্য L এবং প্রস্থচ্ছেদ A
হয় তাহলে রোধের সূত্রকে নিম্ন লিখিত ভাবে উপস্থাপন করা যায়। রোধের সূত্র কি? রোধের সূত্র যদি একটি পরিবাহীর রোধ আর, দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ এ হয় তাহলে রোধের সূত্রকে নিম্নলিখিতভাবে উপস্থাপন করা যায়। ঠিক আছে, তো নিম্নলিখিতভাবে উপস্থাপন করা যায়, সেক্ষেত্রে এগুলো মিশে দিই। এক আমরা কি লিখতে পারি? এক লিখতে পারি যে একটি পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। এক হচ্ছে একটি পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক যদি প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা স্থির থাকে। যদি প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা স্থির থাকে। দেখি, একটি পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক যদি প্রস্থ ও তাপমাত্রা স্থির থাকে, তাহলে দৈর্ঘ্য তার প্রস্থচ্ছেদের সাথে সমানুপাতিক। রোধ তার প্রস্থচ্ছেদের সাথে, তাহলে রোধ সমান সমান হচ্ছে আর সমানুপাতিক প্রস্থচ্ছেদ দৈর্ঘ্য সমানুপাতিক। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, দুই হচ্ছে কি? দুই হচ্ছে একটি পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক। দুই হচ্ছে একটি পরিবাহীর রোধ একটি পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক। তার প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক। ঠিক আছে, তার মানে উল্টানুপাতিক যদি হয় তাহলে হবে রোধ সমান সমান হচ্ছে আর সমানুপাতিক 1/a। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 3 হচ্ছে কি? 3 হচ্ছে পরিবাহী রোধের উপাদান, অর্থাৎ পরিবাহী রোধের উপাদান আপেক্ষিক রোধ এর উপর নির্ভরশীল যদি দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা একই হয়। ঠিক আছে, পরিবাহী রোধের উপাদানের উপর নির্ভরশীল। পরিবাহী রোধের উপাদানের উপর পরিবাহীর রোধের উপাদানের উপর নির্ভরশীল যদি দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ
ও তাপমাত্রা একই হয়। তাহলে যদি সমীকরণ 1 এবং 2 হতে পাই, যদি একই হয় তাহলে সমীকরণ আমরা তাহলে প্রথমে কি 1 নাম্বার আছে যে একটি পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক যদি প্রস্থচ্ছেদ এবং তাপমাত্রা যদি প্রস্থচ্ছেদ ও তাপমাত্রাটা স্থির থাকে। ঠিক আছে, তো রোধ আর হচ্ছে কি দৈর্ঘ্য, তাহলে এটা সমানুপাতিক তাপমাত্রা যদি প্রস্থচ্ছেদ স্থির থাকে, এটা 1 নাম্বার সমীকরণ। 2 নাম্বার হচ্ছে যে একটি পরিবাহী রোধ তার প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক, প্রস্থচ্ছেদের কি উল্টানুপাতিক, সেক্ষেত্রে আর সমানুপাতিক 1/a, এটা 2 নাম্বার সমীকরণ। আর 3 নাম্বার হচ্ছে পরিবাহী রোধের উপাদানের উপর নির্ভরশীল যদি দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা একই হয়, সেক্ষেত্রে আমরা 1 এবং 2 নাম্বার সূত্র একত্রিত করে পাবো। এক ও 2 নং সমীকরণ থেকে পাই। আর সমানুপাতিক L/A অথবা আহার সমান সমান রো L/A। আচ্ছা, এখানে এটাকে বলা হয় রো, এই পির মতো এই চিহ্নটাকে বলা হয় রো। রো হচ্ছে একটি গ্রিক অক্ষর, রো হচ্ছে একটি গ্রিক অক্ষর। ঠিক আছে, তো আপেক্ষিক রেজিস্ট্যান্স যেটা আছে বা আপেক্ষিক রোধকে আমরা এই রো দ্বারা প্রকাশ করি। আপেক্ষিক রোধ, এই আপেক্ষিক রোধকে এই রো দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আপেক্ষিক রোধকে এই রো দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন দেখো এই যে এখানে যে রো নিচ্ছি, রোটা হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। এই রো হচ্ছে একটি ধ্রুব সংখ্যা যার মান 1। রো হচ্ছে কি একটি ধ্রুব সংখ্যা যার মান 1 এখানে। আর এখানে হচ্ছে সমানুপাতিক, এই সমানুপাতিকটা তোলার কারণে এখানে সমান সমান হয়েছে। তো এখানে রো হচ্ছে একটি ধ্রুবক যাকে আপেক্ষিক রো রেজিস্ট্যান্স, অর্থাৎ কোনো পদার্থের একক ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রোধকে আপেক্ষিক রোধ বলে। এটা 1 মার্কে কোশ্চেন থাকতে পারে সংক্ষিপ্ত। ঠিক আছে, তোমরা এটা পড়বা যে কোনো পদার্থের এককের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রোধকে আপেক্ষিক রোধ বলে। আচ্ছা, এইটা হচ্ছে কি তোমাদের সূত্র, এই সূত্র দিয়ে আমরা পরে ম্যাথ করব। ঠিক আছে, এই সূত্র দিয়ে পরে ম্যাথ দেয়া আছে, এই সূত্র থেকে করব। তো তোমরা হচ্ছে এগুলো আজকে হচ্ছে এগুলো
পড়বা, যা পড়াইলাম, কি পড়াইলাম, পরিবাহী, ইনসুলেটর, তারপরে হচ্ছে মুক্ত ইলেকট্রন, বদ্ধ ইলেকট্রন, এগুলো অবশ্যই পড়বা। ঠিক আছে? যদি কেউ মানে বুঝতে সমস্যা হয় কমেন্ট করবা যে ম্যাডাম এই টপিকটা আবার বুঝাই দেব, প্রথম এবং দ্বিতীয় যে কোনো। ঠিক আছে? ভালো থাকিও। আজকের মতো এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।